নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকে মতামতের শীর্ষক গোবলয়ে ভূমিকম্পের জন্য তৈরি থাকুন। হ্যাঁ, যেটা হয়েছে সেটা একটা ছোট্ট ঝটকা। ভূমিকম্পের জন্য তৈরি থাকুন, এটা নিয়ে আজকে আমাদের মতামতের আলোচনা। এবং তারপরেই বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং তাদেরকে বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে চান। আর যদি পারেন একটা ছোট্ট টাকার বিনিময়ে আমাদের সদস্যপদ নিলে আমাদের এখানে এটা সুবিধে হয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, আজকেও কিন্তু আমাদের জিরো আওয়ার আছে এবং জিরো আওয়ারে আজকের আলোচনার বিষয় মমতা তৃণমূল কি ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত আছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস আছেন এবং রতন চক্রবর্তী আজকে থাকবেন। এই আমাদের আজকের অনুষ্ঠানের কথা। শুরু করছি মতামত। আজকের শীর্ষক গোবলয়ে ভূমিকম্পের জন্য তৈরি থাকুন। এক ঝটকায় দুলে উঠেছে সারা দেশ, কিন্তু এটা কেবল ঝটকা বা কম্পন, মৃদু কম্পনও বলা যায়। এটা এখনো ভূমিকম্প নয়। সেই ভূমিকম্প আসছে, তৈরি থাকুন। 2029 পর্যন্ত বাকি দিনগুলো আতঙ্ক তাড়া করে বেড়াবে আরএসএস বিজেপিকে। জেনজির সঙ্গে বসতে চান সরসংঘ চালক মোহন ভাগবত। হ্যাঁ, তিনি নিজেই জানিয়েছেন। এক অতলান্তিক খাদের দূরত্বে বসে থাকা এক মানুষ বলছেন জেনজিদের সঙ্গে বসতে চান, কথা বলতে চান, তাদের মনের কথা বুঝতে চান। তো এই শুনে আমার পরিচিত এক জেনজি বুড়ো আঙুল আর মধ্যমা নাড়িয়ে বলেছে ক্লক ইট। তো আমি গুগল আর চ্যাট জিপিটি ঘেটে বুঝলাম হাততালি বাজিয়ে প্যাক দিয়েছে। হ্যাঁ, আমরা স্কুলে থাকতে এই শব্দটাই ব্যবহার করতাম। বলেছে সামওয়ান হু ইজ আ সিম্বল অফ প্যাট্রিয়ার্ক ইন্ডিয়া, ওয়াই শুড উই সিট উইথ হিম। সেই তিনি, যিনি নাকি ভারতীয় পুরুষতন্ত্রের প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলতে যাব কেন? সত্যিই তো, যিনি নিজে অবিবাহিত, ব্রহ্মচর্য পালন করেন, তিনি দেশের হিন্দু মহিলাদের 2 বা তার বেশি সন্তান ধারণের উপদেশ দেন, তার সঙ্গে এই বাচ্চারা বসবেই বা কেন? যারা নিজেরা এই মুহূর্তে বিবাহ নামের এক প্রতিষ্ঠানকে তুলে ধরে টান মারছে। আমার চেনা জানা এক মহিলা তার বাড়ির ধারের কাছে ভাড়ায় থাকে এমন এক জেনজি মেয়েকে জিজ্ঞেস করেছিলেন বিয়ে করছো না কেন? তার জবাব 150 কোটি ব্যাংকে আছে এমন কারোর খোঁজে আছি। আপনার কাছে খোঁজ থাকলে জানাবেন। কাস্ট, ক্রিড, কালার নো ফ্যাক্টর। বুঝুন, সেই জেনারেশনের সঙ্গে কথা বলতে চান আরএসএস এর সরসংঘ চালক, যিনি সংস্কারী মহিলা কনসেপ্টে বিশ্বাস করেন। সংস্কারী মহিলা, সমস্যাটা সামাজিক আর অর্থনৈতিক। আসলে ভারতের মধ্যভাগে এই কাউবেল্টে স্বাধীনতার আগে থেকেই বহু ধরনের ফল্ট লাইন ছিল। হ্যাঁ, বহু আগে থেকেই এখানে দাঙ্গাও ছিল। গোমাংস, গরু হত্যা, অযোধ্যা রাম মন্দির, উর্দু, হিন্দি ইত্যাদি বিভিন্ন বিষয়ে এই ফল্ট লাইনগুলো মাঝে মধ্যেই কাজ করতো, কিন্তু তা গোটা দেশে এরকম এক বিরাট প্রভাব ফেলেনি। কারণ কি? মধ্য ভারতে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু গোটা ভারতে প্রভাব ফেলেনি কেন? কারণ একদিকে পাঞ্জাব, অন্যদিকে বাংলা। অবিভক্ত বাংলা আর পাঞ্জাবের জনসংখ্যা, তাদের সংস্কৃতি, অবিভক্ত পাঞ্জাবে এক বিরাদারির সাজা চুল্লা হতো। পাঞ্জাবে এখনো যখন কেউ বিরাদারি বলে, তখন বিরাদারি মানে সে যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু তারা একই বিরাদারি বলে গর্ববোধ করে। লাহোরকে সেই সময় পূবের পারি, প্যারিস অফ ইস্ট বলা হতো। অন্যদিকে বাংলায় সর্বধর্ম সমন্বয়, চৈতন্য, রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর আর এক নবজাগরণ মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে ধর্মীয় সামাজিক ফল্ট লাইনগুলোকে অস্বীকার করতে শিখিয়েছিল। আর কলকাতা, লাহোর দেশের অত্যন্ত মানে এই এগিয়ে থাকা জায়গা হিসেবে উত্তর ভাগের দিশা দেখাতো। এই যে উত্তর গোবলয়, তাকে দিশা দেখাতো। মানে দুটো বড় রাজ্য ধরে রেখেছিল ভারতের সংস্কৃতি, ঐতিহ্য আর অসাম্প্রদায়িক সমাজকে। যদিও মধ্যভাগে সেই ফল্ট লাইনগুলো আরো বড় হচ্ছিল, মাথাচাড়া দিচ্ছিল এবং শেষমেশ সেই দুটো রাজ্য, বাংলা আর পাঞ্জাবকে ভাঙা হলো। রাজনৈতিক, সাংস্কৃতিক আর সামাজিক চালচিত্র দখল করলো মধ্য ভারত। খুব ধীরে ধীরে তা হয়ে উঠল কাউবেল্ট। বাংলা তার বামপন্থা নিয়ে নিজেকে এক হোলিয়ার দেন কাউ হিসেবে প্রজেক্ট করলো। তারা জাতপাতের লড়াইকে বুঝতেই অস্বীকার করলো। আর পাঞ্জাব হারালো তার সংস্কৃতির অন্যতম
ইসলামকে, বিভাজনের পরে সে তখন মূলত শিখ আর হিন্দু, কাজেই সে ব্যস্ত হলো খেতিবাড়ি আর সাজা চুলা নিয়ে। মধ্য ভারত দখল নিল দেশের রাজনীতির, সংস্কৃতির, সমাজের, কিন্তু সেই দখলদারিও স্বাভাবিকভাবে নানান পথে হয়েছে। খানিকটা শিক্ষাক্ষেত্রে, খানিকটা হয়েছে রাজনীতির হাত ধরে, খানিকটা এসেছে সমাজ পণ্ডিতদের হাত ধরে, খানিক এসেছে অর্থনীতির হাত ধরে, কিন্তু রাষ্ট্র, ভারত রাষ্ট্র সেখানে অনলুকার হিসেবে ছিল। রাষ্ট্র বসে বসে দেখছিল, যা হচ্ছে তা হতে দিচ্ছিল, বাড়াবাড়ি হলে তাকে আটকাচ্ছিল, এইমাত্র। কিন্তু 2014 থেকে এই কাউবেল্টের রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় ব্যবস্থা, অর্থনীতি কেবল আর কেবল রাষ্ট্রের নির্দেশেই চলেছে। রাষ্ট্রের প্রতিটা যন্ত্র এই কাউবেল্ট গড়ে তোলার কাজে হাত দিয়েছে। এক স্বঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হবার সময়। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নিজে। এই সময় থেকে স্বাধীন ভারতে প্রথমবার সবকিছু উল্টো দিকে ঘোরা শুরু করে দিল। কারা তখন এই গোবলয়ের বাসিন্দা? যারা আজকের জেন এক্স, জেন ওয়াই, মিলেনিয়ালরা। হ্যাঁ, এই কাউবেল্টের এই জেনারেশনকে বোঝানো হয়েছিল হিন্দু খতরে মে হ্যায়। তারা বুঝেও ছিল তখন বাচ্চা বাচ্চা রামকা প্রৌঢ়, মাঝবয়সী যুবক, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কুছ ভি ডালো, কুছ ভি, মুহূর্তের মধ্যে তা ভাইরাল। গান্ধীজি ছিলেন এক আইয়াসি বুদ্ধা, বিলাসী বুড়ো। জওহরলাল ছিলেন আসলে মুসলমান, জিন্নার বেজন্মা ভাই। তাজমহল আসলে তেজমহল। শিবের মন্দির, কুতুব মিনার আসলে হিন্দু আর্কিটেকচার। যা খুশি, যেমন খুশি এই প্রচারের সঙ্গে তীব্র ঘৃণা প্রচার, হেড স্পিচ। হ্যাঁ, রাষ্ট্র ছিল তার ভরসামুখ। কাজেই সমস্ত ফল্ট লাইনগুলো সামনে এসে গোটা সমাজকে পাল্টে দিল। কে এই ন্যারেটিভগুলোকে কাউন্টার করবে? কে এই মিথ্যেগুলোকে ধরে ধরে প্রমাণ করবে? একটা প্রমাণ করার চেষ্টা চলে তো অন্যটার জন্ম হয়ে যায়। তাজমহল যা নাকি আসলে এক শিবের মন্দির, আপনিই বলুন সেখানে পুজো করার জন্য হিন্দুদের যেতে দেওয়া উচিত কি উচিত নয়? মানে এটা হলো প্রশ্ন, যার প্রথমে ধরেই নেওয়া হচ্ছে যে তাজমহল একটা শিবের মন্দির, তাকে মেনে নিয়ে তর্ক শুরু হচ্ছে। আমরা ক্রমশ হতাশ হয়েছি, ক্রমশ পিছু উঠেছি এই প্রচারের বিরুদ্ধে। নিজেদের অসহায় মনে হয়েছে। G20 হোর্ডিং, ব্যানার, সেবারে চেয়ারপারসন নরেন্দ্র মোদী, তিনি ভারতের প্রধানমন্ত্রী, ভারত হোস্ট কান্ট্রি, কাজেই স্বাভাবিকভাবে তিনি চেয়ারপারসন নরেন্দ্র মোদী। একজন বাজারের মাথায় বসে বলছেন, দেখেছেন 20টা দেশের নেতারা মানুষ মোদীজিকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছে। আপনি হাজার তর্ক করেও বোঝাতে পারছেন না, আর অনায়াসে এই বকওয়াস উপস্থিত মানুষজন মেনে নিচ্ছেন। এই প্রথম একটা সরকার এসে পাকিস্তানকে উচিত শিক্ষা দিল, সার্জিক্যাল স্ট্রাইক করে সেটা দেখিয়ে দিল। যারা বলছেন তাদের মাথাতেও নেই 65, 71-এর যুদ্ধ বা 99-এর কার্গিল লড়াই, যেখানে পাকিস্তান হেরেছে। 71-এ পাকিস্তান 3 টুকরো হয়ে গেছে, বাংলাদেশ তৈরি হয়েছে, বাল্টিস্তানের 3টে গ্রাম ভারতে যোগ হয়েছে। এসব ইতিহাস কে কাকে বোঝাবে? এক অসহায় অবস্থায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি এক কড়া হিন্দুত্ব, জঙ্গি, জাতীয়তাবাদী ইকোসিস্টেম কাউবেল্টকে হাতে নিয়েই দেশ চালাচ্ছে। দেশের অর্থনীতি মায়ের ভোগে, দেশের মধ্যে সামাজিক অস্থিরতা চূড়ান্ত, আর্থিক বৈষম্য চূড়ান্ত, সংবাদপত্রের স্বাধীনতা নেই বললেই চলে। শিক্ষা, স্বাস্থ্য কেবল পণ্য, যেটুকু সরকারের হাতে সেখানেও দুর্নীতির পাহাড়। কিন্তু আমরা অসহায়, কারণ শাসক দলের হাতে ব্রহ্মাস্ত্র, হিন্দুত্ব, জঙ্গি, জাতীয়তাবাদ। এতটাই ক্ষমতা সেই অস্ত্রের যে এমনকি বিরোধী নেতাকেও মাঝে মধ্যে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু, আমিও জনেউধারী ব্রাহ্মণ, পৈতেধারী ব্রাহ্মণ। নেত্রীকে প্রমাণ করতে হচ্ছে তিনি চণ্ডী স্তোত্র জানেন, জগন্নাথ ধাম উদ্বোধন করতে হচ্ছে। হ্যাঁ, এভাবেই দিন কাটছিল আমাদের। এমনকি স্রেফ ক্ষমতার জন্য বিজেপির বিরোধিতা করা রাজনৈতিক দলগুলোকেও প্রচ্ছন্ন সমর্থন আমরা জুগিয়েছি। আমরাই প্রায় চোখ খুলেও দেখিনি, দেখতে চাইনি তাদের পাহাড় প্রমাণ দুর্নীতি। অন্তত বিজেপি যেন না, সেটাই ছিল বাসনা, কিন্তু সব চলে গেছে। আর অসহায়তার মাঝে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম আমরা। আমার এক পরিচিত সাংবাদিক, এখনো বিজেপি বিরোধিতার মুখর, কদিন আগেই বলেছিলেন অন্য কোনো রাজ্যে চলে যেতে ইচ্ছে করছে, না হলে আত্মহত্যা করতে হবে। সেই আমরাই দেখলাম এক হঠাৎ দুলে ওঠা ভারতকে, হঠাৎ এক পাহাড় উচ্চ মহান অবতারকে মুহূর্তের মধ্যে মাটিয়ে নামিয়ে আনলো আরশোলার দল। এতদিন যাকে চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস জোগাতে পারেনি মানুষ, সেই মানুষের এক অংশ তাকেই অশ্রাব্য গালিগালাজ দিল, আসলে ভেঙে দিল তার চারপাশের জ্যোতির্বলয়কে।
সমস্ত মহিমা ঘুচিয়ে দিয়ে তুমিও মানুষে, তুমিও প্রশ্নের ঊর্ধ্বে নয়, তুমিও কেবল জনপ্রতিনিধি আর 10 জনের মতন, অ্যান্সারেবল টু আস। এই কথা সজোরে বলে দিল জেনজি, জেন আলফারা। এক দীর্ঘ সময় ধরে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেগুলো সেট করেছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেতারা, গোহত্যা, গোমাংস থেকে, মঙ্গলসূত্র থেকে, সংস্কারী মহিলা, আর এতটুকু অন্যথায় তীব্র কটু কথায় এসেছে সেই তাদের কাছ থেকে, ক্ষমতাকে হাতে নিয়ে হাইব্রিড বাছড়া থেকে ইটালিয়ান জার্সি গাই থেকে কাটুয়া ভাড়োয়া সব কিছু। এবারে ক্ষমতার দিকে 303 গুলির চেয়েও তীব্র জোরে গালাগালি ছুটে যাচ্ছে ক্ষমতার দিকে। কিন্তু কেন? কারণ যে ফল্ট লাইনগুলোর বিষাক্ত রস কষ নিয়ে জেনএক্স মিলেনিয়ালরা আরএসএস বিজেপি সেট করা কড়া হিন্দুত্বের বা এক আগ্রাসী জঙ্গি জাতীয়তাবাদের কড়া ডোজের নেশাগ্রস্ত হয়েছিল, সেই ডোজ আর কাজ করছে না জেন জি আর জেন আলফাদের ওপর। কিছুদিন পরে জেন বিটারা মাথে নামলে যে কি হবে তা ভেবে আমি পুলকিত। কেন? কারণ এই জেনারেশন এক সমৃদ্ধ জীবন চায়। ওসব ত্যাগ ইত্যাদি থাক, সাধু সন্তদের জন্য আমার বার্ডওয়াইজার চাই, প্রোটিন পাউডারও চাই। হ্যাঁ, এই দর্শন সেই ভোগবাদের মধ্যেই লুকিয়েছিল, যে ভোগবাদের প্রচার করেছে এই কনজিউমার ইকোনমি। তারা কেয়ারই করে না তাদের এই উত্থানে বামেরা জিতবে না ডানেরা, কোন আদর্শ আসবে সামনে, সনাতনী নাকি উদার গণতন্ত্র, এতে তাদের ছেঁড়া যায়। তাদের কথা খুব পরিষ্কার, আমি ডাক্তার হতে চাই, আমার বাপকে কেন টাকা খরচ করতে হবে? অমুকের বাপ কেন টাকা খরচ করে প্রশ্নপত্র কিনে ছেলেকে ডাক্তার করে ফেলবে? এক ধরনের ট্রানজাকশনাল পলিটিক্স। আমিও ক্ষমতার হিস্সেদারি চাই। এই জেনারেশন দেখছে বিদেশ মন্ত্রীর ছেলেরা বিদেশে পড়ছে, অর্থমন্ত্রীর কন্যা আমেরিকাতে পড়াশুনো করেছে, বাণিজ্য শিল্প দপ্তরের মন্ত্রীর সন্তান হার্ভার্ড আর অক্সফোর্ড থেকে পড়াশুনো করেছে, শিক্ষামন্ত্রীর কন্যা আমেরিকাতে পড়েছে, রেলওয়ে মন্ত্রীর সন্তানেরা ব্রিটেনে পড়াশুনো করছে, স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রীর পুত্র লন্ডনে পড়ছে, কৃষক উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্তান আমেরিকাতে পড়ছে, যোগাযোগ প্রসার মন্ত্রীর সন্তানেরা বিদেশের বিভিন্ন জায়গাতে পড়াশুনো করেছে, সংস্কৃতি আর পর্যটন দপ্তরের মন্ত্রীর কন্যা অক্সফোর্ডে পড়াশুনো করেছে। এগুলো সব মেধার ফসল। মন্ত্রী হলেই মেধা? এই জেনারেশন নিজেদেরকে প্রতারিত বলে মনে করছে, এই জন্যে মনে করছে, অবহেলিত বলে মনে করছে, তাদেরকে ঠকানো হয়েছে বলে মনে করছে। দেশের এই কাঠামোগত দুর্নীতি আর অব্যবস্থাকে তারা এই রাজনৈতিক ক্ষমতার শাসক দলের তৈরি করা এক ষড়যন্ত্র বলে মনে করছে। আর ঠিক তাই তাদের একটা ছোট্ট অংশ একবার রাস্তাতে নেমে হিলিয়ে দিয়েছে শাসক দল আর দেশকে। না, এদের ধর্ম, জাত, পাত আর ওই সিনেমার দেশপ্রেম দিয়ে আটকে রাখা যাবে না। এরা চূড়ান্ত মেটেরিয়ালিস্টিক, সব ঠিক আছে, কি দিচ্ছেন বলুন, এই জায়গাতে নামিয়ে এনেছে রাজনীতিকে। আর সেই জেনজির নড়ে চড়ে বসার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোবলয়, যা নাকি আপাতত ক্ষমতায় থাকা শাসক দলের প্রাণভোমরা। গত কয়েক বছর ধরে এই শাসক দলের থিঙ্ক ট্যাঙ্ক বহু বৈঠক আর আলোচনার পরে ঠিক করেছিলেন ডিলিমিটেশন হলেই সব একেবারে হাতের মুঠোয় চলে আসবে, কারণ তখন এই কাউবেল্ট দিয়েই সেখান থেকেই পেয়ে যাওয়া যাবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু একবারও খেয়াল করেননি যে একটা টেকটনিক শিফট ঘটে গেছে এই কাউবেল্ট। এখানকার গরিষ্ঠ ভোটার মিলেনিয়াল, জেনজি, পরে জেন আলফারা কাউবেল্টের সেট করা ন্যারেটিভকে অস্বীকার করে আজ মুখোমুখি দাঁড়িয়ে। ওই ডিলিমিটেশনই আজ বাঁশ কেন ঝাড়ে হয়ে দাঁড়াবে, মানে এই গোবলয়ের আসনেই সব আশা গুবলেট হয়ে যাবে। কাজেই এই জেনজিদের একটা গা ঝাড়া দেবার পরেই রাত 12টায় প্রধানমন্ত্রী ক্যামেরার সামনে ভুল অ্যাঙ্গেলে এসে খাড়া হয়েছে, এবং তিনি যেহেতু বিষয়টাই বোঝেননি, বোঝার কথাও নয়, এক চূড়ান্ত কুসংস্কারাচ্ছন্ন পিতৃতন্ত্রবাদী নেতার পক্ষে বোঝার কথাও নয়, তিনি ক্যামেরার সামনে কেবল ভুল অ্যাঙ্গেলে দাঁড়ালেন না, ভুলভাল কথাও বললেন, যা কমিউনিকেশনের চেয়েও বেশি মিসকমিউনিকেশন হয়ে গেল। তিনি বললেন ক্ষমা করে দিচ্ছি, তর্জনী বা মধ্যমা তুলে কিনা জানি না, জেনজি বলল ক্লক ইট। কে চেয়েছে ক্ষমা? বরং আপনার ক্ষমা চাইবার কথা, আগে ক্ষমা চান, পরে কথা হবে। হ্যাঁ, ক্লক ইট। এটাই হচ্ছে জেনজির ভাষা, এটাই হচ্ছে সেই ভূমিকম্প যা আসতে চলেছে। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। নমস্কার।